আমি নামাজ পড়েন না এটা একটা ভিন্ন, আমি নামাজ পড়ি না এটা ভিন্ন, কিন্তু নামাজ লাগে না, নামাজ বিশ্বাস করি না তোমার তো কথা। এই চরিত্রের সাথে আপনি কেন যাচ্ছেন? আর কি চরিত্র এদেশের মানুষ সব জানে, এদেশের চরিত্র কার কি এদেশের মানুষের বলতে বাকি নাই। কেউ যদি জামাত ইসলামকে নিয়ে সমালোচনা করে ফেসবুকে মিডিয়াতে, মানে এমন ভাবে সাইবার অ্যাটাক করা হয় যে আসলে মানে এক ধরনের মানসিক অস্বস্তি। আমি গতকাল একটি লেখা লিখেছি, যদি সেই দিন যদি বিএনপি শপথ না পড়তো, ওই পার্লামেন্টে না যাইতো, তাই কিন্তু 24-এর এই ঘটনা আওয়ামী লীগ ঘটাইতে পারে না। ফ্যাসিস্টদের সহযোগী ছিল, আওয়ামী লীগ সহযোগী ছিল। এখন এই ঝগড়াঝাটি শুরু হয়ে গেছে। দেখেন, আমি নিজে ঐক্যমত্য কমিশনে গিয়েছি, আকন ভাই তিনিও ছিলেন। আমি দেখেছি যে ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা বেশ সফট ছিল। যেমন গণভোটের ব্যাপারে একই দিনে গণভোট, একই দিনে জাতীয় নির্বাচন। তারা বলেছে যে আগে হলে ভালো, বাট সরকার যদি একই দিনে করে কোনো আপত্তি নাই, সরকার সিদ্ধান্ত নিক। আকন ভাই নিজে বলেছে, আমি শুনেছি। তো যাই হোক, এটা খুব ভালো, এই ধরনের পজিশন ভালো। এনসিপি আজকে দেখলাম একই ধরনের পজিশন, যে আগে বললেও সমস্যা নেই। ওনারা এই পজিশনে নাই, ওনারা আছে কি না সেটা তো পরের কথা। আমি শুনেছি, নির্বাচনের আগে আমি শুনেছি না, সেটা তো জামাতের একটা রিজিক পজিশন। এখন ইসলামী আন্দোলন বাংলাদেশ অতীতে জামাতের সাথে এক ধরনের মানে রাজনীতি ছিল, যেটা আসলে দূরত্বের রাজনীতি। এখন তাদের নৈকট্যের রাজনীতি। তো সেই জায়গা থেকে জামাত যেহেতু বড় দল, তো সেই জায়গায় জামাতের পথ অনুসরণ করছেন। বিষয়টা হলো, জামাত যে কথা বলছে স্বাভাবিকভাবে ইসলামী আন্দোলন বা অন্যান্য দলগুলো যুগপথে আছে, একই কথা বলতে বাধ্য হচ্ছে। কিন্তু ওই ঐক্যমত্য কমিশনের মিটিং এ তাদের একটা সফটনেস ছিল, অর্থাৎ তারা কোনো আপনার হটকারিতা চায় না। আমার মনে হয় আমার কাছে মনে হয়েছে ঠিক একইভাবে এনসিপির পজিশনও কিন্তু ওইখানে আমি খুব সফট দেখেছি, যে পরবর্তীতে যদিও তারা গণভোট আগে দাবি করেছে। এখন আবার দেখেন নাহিদ ইসলাম, তিনি কিন্তু আজকে যেটি প্রেস ব্রিফিং করলেন, তিনি বলছেন আগে হলেও সমস্যা নেই, একই দিনে হলেও সমস্যা নেই, সরকার যেটি ভালো মনে করে সেটি করুক। আমার মনে হয় রাজনীতি আসলে এরকম হওয়া দরকার। রাজনীতি যদি এরকম হয় যে আগে না হইলে কোনো সংস্কার হবে না, তবে গণভোটটা আগে হয়ে গেলে কি সংস্কার হবে? আপনার দলের কি সংস্কার হয়েছে, নেতৃত্বের কি সংস্কার হয়েছে, গণতন্ত্র কি আছে? এই যে দেখেন বিএনপির মধ্যে এক এক জেলায়, আপনি কি মনে করেন নাহিদের এই বক্তব্য তিনি এই জায়গায় অবস্থান অড় থাকতে পারবেন? নাহিদ যদি না থাকতে পারে তাহলে তো মানুষ নাহিদকে, কিন্তু 2 দিন আগে তো বিএনপি জামাতের সাথে একসাথে তাদের সমালোচনা করলেন কিভাবে? না, এখন নাহিদ সমালোচনা করতে পারবে না। নাহিদ রাজনীতি করেন, যে কারো সমালোচনা করতে পারেন, কখনো আমার করবে, কখনো আপনার করবে। তবে আমি একটা জিনিস লক্ষ্য করছি যে জামাত ইসলামকে আসলে সমালোচনা করা যায় না। কেউ যদি জামাত ইসলামকে নিয়ে সমালোচনা করে ফেসবুকে মিডিয়াতে, মানে এমন ভাবে সাইবার অ্যাটাক করা হয় যে আসলে মানে এক ধরনের মানসিক অস্বস্তি। আমি গতকাল একটি লেখা লিখেছি, আমি চেক করলাম আজকে যে জামাত ইসলামের নেতাকর্মীরা এত জঘন্য ভাষায় ভাষায় লিখতেছে, আমার বিরুদ্ধে গালিগালাজ করতেছে। প্রমাণ আমি দেখাইতে পারবো, আপনি চাইলে এখনই বের করে দেখাইতে পারি। অন্যান্য দলগুলো কি তাদের সেই বাহিনী নাই? দলগুলোর মধ্যে আমি দেখেছি অনেকটা সহনশীলতা আছে, কিন্তু জামাত ইসলামের নেতৃবৃন্দ বা শিবিরের নেতৃবৃন্দের ভিতরে সহনশীলতার জায়গাটা কম। তারা যদিও দেখায়, উপরে দেখায় যে না আমরা খুব আন্তরিক, কিন্তু তারা তো বিশ্ববিদ্যালয়গুলোতে সহনশীলতার নজির রাখছে। বিশ্ববিদ্যালয়গুলোতে তো অনেক ধরনের মেকানিজম কাজ করেছে। এই মেকানিজমকে আমি বলবো এখানে, মেকানিজম কি, ইসলামী ব্যাংক থেকে আপনার প্রত্যেক হলের মনে করেন যে 15-20 জন 30 জন করে বৃত্তি পেয়েছে। এরপরে এরকম ইসলামী যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তাদের বিভিন্ন আপনার বিভিন্ন বৃত্তিদাতা প্রতিষ্ঠান রয়েছে। এছাড়া আপনার রমজানের সময়, আপনার কোরবানির ঈদের সময় মাংস দেওয়া, এরপরে দেওয়া, ফিল্টার দেওয়া, নানান ধরনের সুযোগ সুবিধা। কোনো শিক্ষার্থীর বাবা অসুস্থ হয়েছে, তার চিকিৎসার ব্যবস্থা করা, এরপরে হাসপাতালে ইবনে সিনাতে ডিসকাউন্টের ব্যবস্থা করা। তো এই কাজগুলো করেছে। এই যে মানুষের অভাব এবং দারিদ্রতার সুযোগ নেওয়া, ওয়েলফেয়ারের রাজনীতি করা। ওয়েলফেয়ার মানে কি? ওয়েলফেয়ার মানে এই বিষয়টা নিয়ে আপনার কাছে আমি একবার আসবো, কিন্তু তার আগে একটু আমি আশরাফুল্লাহ আইকনের কাছে যেতে চাই। উনি কথা বলতে চেয়েছিলেন আপনার, যে আপনারা উনি বলছেন ঐকমত্য কমিশনে আপনারা গণভোটের কথা নির্বাচনের দিনে বলেননি, যে আপনাকে তো উনি উদ্ধৃতি করেছেন, কিন্তু এখন জামাতের দাবির সাথে আপনার জামাতের পথে অনুসরণ করছেন। এটি যদি বলতেন, মানে আপনাকে বাধ্য হচ্ছেন কিনা? উনি বলছেন বাধ্য হচ্ছেন। আমরা 6টা দল, ইসলামী দল এবং দেশপ্রেমিক কিছু দল আছে, আমরা কিন্তু ওইখানেই আমরা আলাদা আলাদাভাবে আমরা জাতীয় সংসদ নির্বাচনের আগেই গণভোট চাই, এবং তার একটা সুন্দর একটা ব্যাখ্যাও আমরা দিয়েছি কেন আগে গণভোট চাই।
এটার উপরে কিন্তু মানে ঐকমত্য কমিশনে, হ্যাঁ কিন্তু উনি তো বলছেন আপনার না, ওইটা বোধহয় সে ভুলে গেছে, যাই না হোক, না কিছু আমি না। শুনছি ভাই, না তুমি শুনতে কেন, না বললাম আমি আমরা, আপনাকে বললাম ধন্যবাদ হলো দিই। আমরা আমি আপনাকে ধন্যবাদ দিয়েছি যে ভাই আপনি খুব না না ভালো না না বক্তব্য না দিয়েছেন। সেটা বক্তব্য তো বিভিন্ন আপনার বাবাই অবশ্যই দেয়। খেয়াল থাকার কথা। তারপরে আমরা সাংবাদিক সম্মেলন কিন্তু একই কথা বলেছি, এবং কেন নির্বাচনের দিন আমরা আমি একটা কোট করি আসলে এখন, সেটা হচ্ছে বিপাটি মুজিবুর রহমান মঞ্জুও বলেছেন যে আসলে ঐকমত্য কমিশন যখন আমরা কথা বলি তখন সবাই যার যার মতো করে ছাড় দেই, আর যখন বের হই তখন টেলিভিশনের সময় সাক্ষাৎকার দেওয়ার সময় আমরা ভিন্ন কথা বলি। এই কথা কেন উনি বলছেন যে টেলিভিশনগুলোকে বাতিল করে দেওয়া উচিত। না না উনি যে যা বলতে পারে, কিন্তু আমি তো, এটা তো টেলিভিশন আইসে তো আমাদের ওইটার মধ্যে যে কি কয় বাংলাদেশ টিভি, যেটা বিডি টিভি, বিটিভি, সেখানে কিন্তু এটার একটাই আছে, হ্যাঁ আপনার কি কয় ডকুমেন্টারি এভিডেন্স আছে যে আমরা সবাই কিন্তু সংসদ নির্বাচনের আগেই আমরা নভেম্বরের মধ্যেই আমরা গণভোট চাচ্ছি। কেন চেয়েছি? একই দিনে হইলে কোনোটারই কোনো তাৎপর্য থাকে না। আর এই গণভোটটা হবে কার ভিত্তিতে, কিসের ভিত্তিতে? আগে যদি জুলাই সনদের যদি একটা গণভোট হইয়া যায়, তো এইটার উপরে নির্ভর করবে আগামী দিনে জাতীয় সংসদ নির্বাচন। কাজে এইটা ওনারা যেটা একটা কথা বলে যে এত টাকা 2000-2500 কোটি টাকা লাগবে, এই টাকা, এটা কিন্তু আর কোনো ব্যাখ্যা নাই। টাকা খরচ হবে দেশের, এই যেখানে ওই একটা নাসিরুদ্দিন পাটোয়ারির বছরে একজন দুর্নীতিবাজদের টাকাই তো অনেক দুর্নীতির টাকা। তাকে এই টাকাটার অজুহাতে একটা উৎসবমুখর পরিবারে হা বা না ভোট, ইতিমধ্যে কিন্তু হা বা না ভোট শুরু হয়ে গেছে। এই টাকাটা ওনারা বলছেন যে রাষ্ট্রের এই টাকা খরচ করার কি দরকার? না ওনারা যারা বলছে রাষ্ট্রটা ঘেরাই তো লক্ষ লক্ষ কোটি টাকা দুর্নীতি করছে, 5 বার বিশ্ব দুর্নীতি চ্যাম্পিয়ন হয়েছে কাদের আমলে? তার দুর্নীতি করছে না, চাঁদাবাজি করছে না, কারণ আপনি জানেন না এক থেকে রাশেদ ভাইরে কারো করবে, রাশেদ ভাই যেগুলাকে সুর মিলাইতেছে তারা, আচ্ছা তারা করছে না। এটা দেশের ডকুমেন্টারি এভিডেন্স আছে না, টিআইবির রিপোর্ট আছে না, তারা এই কাজটা করছে না। তারপরে কাজী এইটা তো, তারপরে নাসিরুদ্দিন পাটোয়ারি তো একটা লোকের নাম বলে দিচ্ছে যে ও যা দুর্নীতি করছে, এই টাকাই তো একটা গণভোট হয়ে যায়, করছে না? সেটা কি বলছে যে মামলা করবো, এর মধ্যে করো মামলা দিয়া। আপনি কি এটা বিশ্বাস করছেন? হ্যাঁ, আপনি কি বিশ্বাস করছেন যে নাসিরুদ্দিন পাটোয়ারি যা বলছে সব সত্য? না বলছে তো, মামলা করলে মামলায় প্রমাণ হবে। কেন বলছি? না নাসিরুদ্দিন পাটোয়ারি কিন্তু জামাতের বিরুদ্ধে বলতেছে, মামলায় প্রমাণ হবে ও সত্য না মিথ্যা বল। যাই হোক, যদি একটু আপনি আমাকে অ্যালাউ করেন 30 সেকেন্ড। সেটা হলো নাসিরুদ্দিন পাটোয়ারি কিন্তু জামাত ইসলামের বিরুদ্ধে বলতেছে, সারাদিন গালিগালাজ করতেছে, বিএনপির বিরুদ্ধে তো বলে। আমি এটাই বলতেছি যে আপনি যেহেতু নাসিরুদ্দিন পাটোয়ারির কোটেশনটা আনলেন, এই জন্যই বলছি যে তার কথা যদি আপনাকে বিশ্বাস করতে হয় তাহলে জামাতের বিরুদ্ধে নাসিরুদ্দিন পাটোয়ারি যে বলছে যে ওর টাকা খরচ হবে, এই তো অজুহাত। তাইতে বোঝায় কি তারাও নির্বাচনের আগে আমার কথাটা আপনি বুঝেছেন? আমি বুঝতেছি। যাই হোক, তার মানে ওইটা যদি বিশ্বাস করতে হয় তাহলে এটাও বিশ্বাস করতে হবে। তাহলে এই জামাতের এই ধরনের চরিত্র যেটা নাসিরুদ্দিন পাটোয়ারি বলছে, তাহলে এই চরিত্রের সাথে আপনি কেন যাচ্ছেন? আর কি চরিত্র এদেশের মানুষ সব জানে, এদেশের চরিত্র কার কি এদেশের মানুষের বলতে বাকি নাই। এদেশের রাজনীতি যারা করে তাদের হলো 4টে বৈশিষ্ট্য। রাজনীতি যারা করে তাদের মৌলিক 4টে বৈশিষ্ট্য। 1 নম্বরে তারা মিথ্যা কথা বলে, অধিকাংশ লোক মিথ্যা কথা বলে। 2 নম্বরে চরিত্র নাই, হ্যাঁ। 3 নম্বর হলো আধিপত্যবাদের সাম্রাজ্যবাদের দালালি করে। 4 নম্বর করে মানুষ অধিকারের কথা বলে, অধিকার হরণ করে। এই 4টে হলো রাজনীতির বৈশিষ্ট্য। এই রাজনীতি তো আপনারাও করেন, আমরা এই প্রচলিত আমরা এই সকল রাজনীতি যারা ক্ষমতায় ছিলেন, এটা হলো ক্ষমতাসীনদের যারা ছিল, ক্ষমতায় যারা ছিল, তাদের হলো 4টে বৈশিষ্ট্য ইতিমধ্যে প্রকাশ। আমার কথাটা একটু শেষ হয়নি। তো তোমার সময় তুমি বলো, তোমার সময় তুমি বলো, তোমার সময় তুমি বলো, আমি বলবো না। হ্যাঁ, আমার সময়। যার কারণে এরা কখন কি বলে না বলে, এই যে মনে করেন বিএনপি, এরাও তো একবারে ফ্যাসিস্টদের সহযোগী ছিল, আওয়ামী লীগের সহযোগী ছিল। 18 সালে যদি তারা নির্বাচন বয়কট, আমরা 11টার সময় আওয়ামী লীগের সহযোগী ছিল, ফ্যাসিস্টের সহযোগী ছিল না। 18 সালে তারা নির্বাচিত হয়ে 6 জন এমপি পার্লামেন্টে গেল না, এখানে শপথ পড়লো না। 6টা এমপি, মাত্র 6 জন, তার মধ্যে একজন নারী সংরক্ষিত আসনের মহিলা এমপি, তাকেও তো বসাইল সে, এই যে রুমিন ফারহানাকে। তাহলে বোঝা গেল কি, যদি সেই দিন যদি বিএনপি শপথ না পড়তো, ওই পার্লামেন্টে না যাইতো, তাই কিন্তু 24-এর এই ঘটনা আওয়ামী লীগ ঘটাইতে পারে না। কাজে এই যে দেখা গেল আওয়ামী ফ্যাসিস্টদের, এবং গণভবনে যখন ডাকলো এই সকল দলকে, আমরা তো সেখানে প্রত্যাখ্যান করছি যে হাসিনা কোনো ডাকে যাবো না, বিএনপি তো সেই ডাকে গেছে, বিএনপি সেখানে যে আলাপ সংলাপ করছে তারা। কাজে এই জন্যে কেটা কোন কথা বলে না বলে, এই তারপরে মনে করেন সুপ্পুর পদত্যাগ, এই সুপ্পুর পদত্যাগ কিন্তু বিএনপি চাই নাই, আমরা সবাই চাইছি সুপ্পুর পদত্যাগ, কিন্তু ওরা যদি চাইতো, বিএনপি চাইতো সুপ্পুর পদত্যাগ হয়ে যাইতো।
এসে অনেক ভালো লোক আছে, 100 টাইম বেটার লোক আছে। এই সাংবিধানের দোহাই দিয়া অজুহাত দিয়ে তারা এটা আওয়ামী লীগের নিষিদ্ধ তো তারা চায় নাই। আমরা যখন রাত 2টার সময় যমুনার সামনে গেলাম এনসিপি আমরা সহ, তখন কিন্তু তারা কিছু চায় নাই। যখন শাহবাগে আন্দোলনের মাধ্যমে রাতে ঘোষণা হলো যে এটা কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, তখন তারা বলছে 3 মাস আগে আমরা লিখিত দিয়েছিলাম আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য, বিএনপি বলতেছে। তাহলে বোঝা গেল এরা কিন্তু যত বড় বড় যতই কথা বলুক না কেন, এরা আওয়ামী লীগের ভাষায় কথা বলে, এরা ভারতের ভাষায় কথা বলে, তাদের নেগেটিভ বর্ণনা করে। আওয়ামী লীগ যেমন মৌলবাদ দেখতে পারতো না, ভারত যেমন মৌলবাদ মানে ইসলামী পন্থা মানে মৌলবাদ, এরা মৌলবাদের উত্থান ঠেকানোর কথা বলে। শুধু আরেকটা মারাত্মকতার একটা কথা বলেছে, যে কথাটা একজন মুসলমান হিসাবে এই কথা কেউ বলতে পারে না, যে আমরা শরিয়ায় বিশ্বাস করি না। আমি নামাজ পড়েন না, এটা একটা ভিন্ন, আমি নামাজ পড়ি না এটা ভিন্ন, কিন্তু নামাজ লাগে না, নামাজ বিশ্বাস করি না, তো মারাত্মক কথা। একটা বিষয় চলে যাচ্ছে আমরা, এই সব কথা যারা বলবে, এই সব কথা যারা বলবে, তাদের রাজনীতি হলো উদ্দেশ্য প্রণীত এবং ব্যক্তি স্বার্থের জন্য তাদের রাজনীতি, তাদের রাজনীতি হলো খাই খাই রাজনীতি। জি আশরাফ আলী, এখন আমি একটা প্রশ্ন করি যে নুরুল হক নূর, যিনি গণঅধিকার পরিষদের সভাপতি, তিনি বলছেন রাজনৈতিক ফায়দা ও মানুষকে বিভ্রান্ত করার জন্য, নিজেদের ধান্দাবাজির জন্য গণভোটের দাবি জানানো হচ্ছে, অর্থাৎ নির্বাচনের আগে গণভোটের দাবি জানানো হচ্ছে। একইভাবে উনিও বলছেন যে, নাসিরউদ্দিন পাটোয়ারি বলছেন যে যারা গণভোট আগে দাবি করে তারা ভাওতাবাজি করছেন। এই ভাওতাবাজিতে আপনার নাসিরউদ্দিন পাটোয়ারির কথা কি বলা যায়, যে আগে গণভোট দিলে টাকা খরচ হয় বেশি আলাদাভাবে, তাহলে উনি বললেন যে ওই নয়নের টাকাই তো একটা গণভোট হয়ে যায়, তাহলে বোঝা গেল সে আগে চায়, সে গণভোট আগে চায়, তাহলে টাকার চুরির কথা বলবে কেন? যারা বলছে টাকা খরচ হয় বেশি, এই কথাটা যদি হয় তাহলে ও বলবে কেন যে নয়নের টাকাই তারা গণভোট হয়, টাকার কোনো চিন্তা নাই। যদি বাদ দেয় গণঅধিকার পরিষদের এই যে নুরুল হক নূরের কথা, এই নুরুল হক উনি বলছেন ধান্দাবাজি করছেন, এই কথা নিয়ে আর বলতে চাই না। নতুন সংগঠন তো অনেক ভাঙ্গা করা চড়াই উঠতে অনেক সামনে আছে তাদের, কাজে এখন এই কথা যে বলছে তাকে জিজ্ঞেস করা উচিত। আমি নতুন সংগঠন বলে কি ওদেরকে জনপ্রিয়তা নেই না, এবার আগামীতে ভোটে প্রমাণ হবে তার জনপ্রিয়তা আছে না নাই, এটা আগামীতে ভোটে প্রমাণ হবে। এই যে এনসিপির কি জনপ্রিয়তা, আজকে এটা তো ইউনূস সাহেবের দল, তাহলে জাতিসংঘে নেই কেমনে তাকে, জাতিসংঘ নিল কেমনে, কোন ক্রাইটেরিয়ায় এই এনসিপি জাতিসংঘে দিতে পারে বলেন? হ্যাঁ, কাজে এই যে বিষয়টা এটা মনে রাখতে হবে, জনপ্রিয়তা মানে কি, জনগণের আস্থা অর্জন করা, এই না সেটা কেন কি, এমন কি গণঅধিকার এমন কোন কাজ করলো, এনসিপি এমন কোন কাজ করলো জনগণ তাদের হুমড়েই পড়বে? জি ধন্যবাদ। আমি একটু যদি রাশেদ খানকে যেতে দেখি, এমন কি কাজ করেছেন যে জনগণ আপনাদের উপর হুমড়ি খেয়ে পড়বে, আপনাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করবেন? ধন্যবাদ ভাই। রাজনীতিবিদদের চরিত্র সম্পর্কে বলেছে, প্রথমত মিথ্যা বলা। দেখেন, আমি যদি বলি একটা প্রশ্ন তার কাছে আমার, সেটা হলো যে তাদের একজন নেতা তিনি বক্তব্য দিয়েছিলেন যে এদেশে যদি কমিউনিস্টরা ক্ষমতায় আসে ইসলাম কায়েম করা যাবে, কিন্তু জামাত যদি কখনো ক্ষমতায় আসে ইসলাম কায়েম করা যাবে না। আমার প্রশ্ন হলো যে এই কথা তিনি দলের কেউ বলে? জি, দলের খুব শীর্ষ নেতা, ভাই জানে, সবাই জানে, কে জানে না, সবাই জানে। তো প্রশ্ন হলো এই কথা কি তিনি মিথ্যা বলেছিলেন না সত্য বলেছিলেন? আমি তার কাছে এই প্রশ্নটা করতেছি। না, কথা তো এক একজনে এক এক টাইমে বলতেই পারে। তখন যেটা ছিল যে ইসলাম কায়েম একদিন, আর ফেসিবাদ হটানো, ফেসিবাদ হটাইলে পরে হটানোর পরে আমরা ইসলাম কায়েম করবো। কিন্তু এখন ফেসিবাদের জন্য জামাতের সাথে যে আমাদের যারা নির্বাচনী সমঝোতা, এটা কিন্তু ফেসিবাদ আর আসতে না পারে, এই ভোট ডাকাতি হতে না পারে, একটা কার্যকর পার্লামেন্ট হতে পারে। এই জন্য কিন্তু আমরা এই যে এটা করেছি জামাতের সাথে, সেখানে কিন্তু আমাদের একটা পিয়ার পদ্ধতির দাবি কিন্তু আছে, লোয়ার হাউসে পিয়ার চাই। এই লোয়ার হাউসের পিয়ার তো এরাও এক সময় ছিল, এরাও তো ছিল পিয়ারের পক্ষে। এটা না আমি জিজ্ঞেস করতেছি, না এরপরে মিথ্যা ছিল না সত্য ছিল? না উনি বলছেন রাজনীতি এটা বলেছিল তাদের এরপরে তাদের সাথেই ছিল না। তখন হয়তো বিভিন্ন সময় যেমন বাবু নবীর কথা বলে, এই জমিয়ত কথা বলে, জমিয়ত এই স্লোগান দিয়েছে, মানে সেটা একটা রাজনীতিক একটা স্ট্যান্ড করেছে। এটা তার কথা, এটা তার কথা। আমি বলতেছি যে তাদের সিনিয়র নায়েবে আমির আপনার ফয়জুল করিম এই কথা বলেছেন। আমি তাকে জিজ্ঞেস করতেছি যে তিনি মিথ্যা বললেন না সত্য বললেন? না, এই যে যখন বলছেন রাজনীতির কথা, রাজনীতির কথা, তার মানে এইটা আপনাকে বলতে হবে যে রাজনীতিবিদরা রাজনীতির কথা বলেন, মিথ্যা বলেন না, তাই না? তার কথাই আর কি। না, মিথ্যা কথা তো অনেকে বলে, অনেকে বলে। আমি আপনাকে জিজ্ঞেস করলাম যে আপনার জামাতকে নিষিদ্ধ করা লাগে, এরা কইছে না, ওই যে কি আলাল জামাতকে নিষিদ্ধ করা লাগে, কইছে না? অথচ জামাত নিয়ে তার সরকার গঠন করলো, এই জামাতের হাতেই দুইটা প্রতীক দিয়া গাড়ি দিয়ে দিল, মন্ত্রী বানাইলো, ঠিক না? হ্যাঁ, এই বিএনপি বানাইলো তো। তারপরে রাজাকার আব্দুর রহমান বিশ্বাসকে রাষ্ট্রপতি বানাইলো, রাজাকার শাহ আজিজকে তারা প্রধানমন্ত্রী বানাইলো।
এরা আবার এখন জামাত নিষিদ্ধ চায় কেন? তাই স্বাধীনতা বিরোধী। আমি মনে হয় একটু আসতে চাই রাশেদ খান যদি গণভোট নিয়ে নুরুল হক নূরের এই অবস্থান বা তার এই বক্তব্য, তিনি বলেছেন রাজনৈতিক ফায়দা, মানুষকে বিভ্রান্ত করা, ধান্দাবাজি করা, এটার জন্যই আসলে গণভোট চাওয়া হচ্ছে, এই গণভোট আগে চাওয়া হচ্ছে কেন? তার মনে হচ্ছে যারা গণভোটের দাবি করছেন তারা ধান্দাবাজি করছে। একমাত্র পাগল এবং যারা আসলে মানে রাজনীতিটা বোঝে না তারা ছাড়া কেউ বলতে পারে না যে জাতীয় নির্বাচনের আগে গণভোট দাও। মানে কেন বলতেছি শোনেন, সময় হাতে 3 মাস। আরে সরকারের তো ফিটনেস নাই, এই সরকার তো দুর্বল, ইতিহাসের দুর্বল সরকার। তো এই সরকারের কাছে আপনি 2টা নির্বাচন কিভাবে চান? একটা নির্বাচন চান, বলেন যে প্রয়োজনে গণভোট লাগবে না, কিন্তু আপনি শুধুমাত্র দেশকে আনস্টেবল করার জন্য, জাতীয় নির্বাচনকে বানচাল করার জন্য আপনি শুধু গণভোট চাচ্ছেন। আপনি বলছেন যে আপনার গণভোট না হলে সংস্কার হবে না। আমি আগেই শুরু করেছিলাম, আপনার দলের কি সংস্কার হয়েছে? আপনার দলের নেতৃত্বের কি পরিবর্তন হয়েছে? আপনি তো পরিবর্তন দেশের করতে চান, আগে নিজেরটা করতেন। আপনার নেতৃত্বের কেন পরিবর্তন হয় না? বছরের পর বছর কেন একই লোক আমির থাকে, প্রেসিডেন্ট থাকে, সভাপতি থাকে, কেন? আজকে তো সভাপতি আমির আমি সেটাই বলতেছি, এটা কি সিস্টেম? ওরা তো গোপন ব্যালটে নাকি ভোট হয়েছে, গোপন ব্যালট, তাই না? তো আপনি আবার সিসি ক্যামেরা চান কেন? ইয়েতে আপনার নির্বাচনে কেন সিসি ক্যামেরা দেন না? আপনি যেটা করতে পারবেন না তাহলে অন্যকে দিয়ে সেটা করাইতে কেন চান? মানে আপনি বলছেন যে দল, তো দলের মধ্যে গণতন্ত্র লাগবে না? এটা কি সংস্কার না? সংস্কার কি না? গণতন্ত্র না জি, ভোট তো হয়, গোপন ভোট হয়। এই ভোটের মানে জনগণ তো জানে না যে কি ভোট হয়। আমি জাস্ট কথার কথা বললাম যে সংস্কার করতে হলে দলের করেন, দেশের করেন, সব জায়গায় করেন। মানে আপনি উপরে এক কথা বলবেন আর ভিতরে একটা লালন করবেন, এটা হইতে পারে না। আপনার প্রশ্নটা যদি আবার বলতেন। যে প্রশ্নটা হচ্ছে যে ওই গণভোট এটা এক ধরনের ধান্দাবাজি, সেটাই যে ভাই বললো না যে রাজনৈতিক অনেক বক্তব্য হয়, তো রাজনৈতিক অনেক বক্তব্য আসে, তাই না? তো এই রাজনৈতিক বক্তব্য নানান প্রেক্ষাপটে, নানান মোমেন্টামে, নানান ধরনের আসে। তো সেই জায়গা থেকে নুরুল হক নূর বলেছে যে আগে গণভোট বাস্তবসম্মত নয়, যেহেতু আমাদের হাতে আছে সময় মাত্র 3 মাস। এই 3 মাসের ভিতরে এই ফিটনেসহীন এই সরকারের মাধ্যমে, কোনোভাবে এনজিও মার্কা সরকারের মাধ্যমে 2টা নির্বাচন সম্ভবপর নয়। বরং 2টা সম্ভব, ফিটনেসবিহীন এই সরকারের মাধ্যমে একটাও কঠিন, তারপরেও তো করতে হবে সংস্কার। আপনি বলছেন তো সেই সংস্কারের সবথেকে গুরুত্বপূর্ণ উপাদান হলো নির্বাচন, তো সেই নির্বাচনটা আপনি করবেন না? একটা হয়তো কিছুটা হলে আমরা যদি সবাই মিলে সহযোগিতা করি সম্ভব, 2টা সম্ভবপর নয়। এই জন্য নুরুল হক নূর বলছে যারা আসলে জাতীয় নির্বাচনের আগে যারা আসলে গণভোটটা চাচ্ছে, তাদের ভিতরে এক ধরনের ধান্দাবাজির ক্যারেক্টার আছে যে তারা আসলে বানচাল করতে চায় জাতীয় নির্বাচনটা। তবে আমি মনে করছি কেউ মনে করছেন গণ অধিকার পরিষদ বিএনপির সাথে ভিতরে ভিতরে জোট করেছেন, সেজন্য এখন বিএনপি সুরে কথা বলছে। কেউ বলতে কি জামাত ইসলাম মনে করছে। না উনি তো বললেন। আচ্ছা ঠিক আছে, ওনারটা বাদ দিলাম, উনি সবসময় স্বতন্ত্র ছিলেন, আওয়ামী লীগের সাথে যাননি, জামাতের সাথে যাননি, জাতীয় পার্টির সাথে যাননি, এরপরে আপনার বিএনপির সাথে যাননি, ভালো কথা, তিনি স্বতন্ত্র, তিনি সাইলেন্ট থাকুন। আমি বলি জামাতের কথা, জামাত 18 সালের নির্বাচনে কি ধানের শীষে ইলেকশন করে নাই? করছে। জামাত 1 থেকে 6 বিএনপির সাথে ছিল না। বিএনপির যত বিতর্ক বলেন, ওই আমার প্রশ্ন সেখানে না, আমি শেষ করি, মানে আপনারা কি জোরে যাচ্ছেন কিনা প্রশ্ন হচ্ছে ওই জায়গায়। হ্যাঁ, উত্তর দেব। আপনি নির্বাচন করতেই পারেন যদি কি আসতেছি। দেখেন 1 থেকে 6 পর্যন্ত বিএনপির অনেক বিতর্ক, যেটা ভাই বলেন দুর্নীতিতে চ্যাম্পিয়ন বা অনেক কথা। কিন্তু কখন চ্যাম্পিয়ন হয়েছে? আওয়ামী লীগ যখন দুর্নীতি করতে করতে অবস্থা খারাপ, পরবর্তী বছর যে রিপোর্ট হয়েছে আওয়ামী লীগের সমস্ত অপকর্মের রিপোর্ট ওই বিএনপির আমলে চলে এসেছে। দুর্নীতিতে চ্যাম্পিয়ন বিএনপিকে দেখানো হয়েছে যে বিএনপির সময়ে দুর্নীতিতে চ্যাম্পিয়ন। বিএনপির সময় দুর্নীতিতে চ্যাম্পিয়ন বিএনপি হয়েছে না আওয়ামী লীগ হয়েছে? বরং ওই আওয়ামী লীগ হয়েছে বিএনপির সময় দুর্নীতিতে চ্যাম্পিয়ন, যে আওয়ামী লীগের আমলে এই ধরনের দুর্নীতি হয়েছে। মানে 5বারই কই 5বার হলো? 5বার কোথায় 5বার হয়েছে? আর তুমি আরে ধন্যবাদ, আমি একটু বিরতিতে যাচ্ছি। আসলে এখন আমি একটু বিরতিতে যাচ্ছি, বিরতির পর